আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 7 জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি। একই সঙ্গে এসব নির্বাচনী সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। ওই দিন বেলা 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। সর্বশেষ নরসিংদীর সমাবেশে বক্তব্য দিয়ে রাত 4টার কিছু পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান ভোররাত 4:15টার দিকে জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে 16 ঘণ্টায় 7টি সমাবেশ শেষে বাসায় ফিরেছেন তারেক রহমান। বিকাশ নাম্বার দিয়ে সাম্প্রতিক অপপ্রচারের বিষয়ে উত্তরবঙ্গে সফরের শুরুতে কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, নিজেদের লোক ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অভিযোগ করেন, যেমন অতীতে 10 টাকা কেজি চালের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, তেমনি এবারও একটি দল বিভিন্ন কার্ড এবং ফ্ল্যাটের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। জামায়াত আমির বলেন, গত 54 বছরে দেশ একাধিকবার ভুল পথে গিয়ে চোরাবালিতে হারিয়েছে। এ সময় তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে এখনও পোস্টাল ব্যালট পৌঁছায়নি, দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। শেষে তিনি বলেন, আমরা মানুষ কেনার রাজনীতিতে বিশ্বাস করি না। যারা এই ধরনের কাজ করছে তারা নিজেদের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই, যারা নিজেরাই এই কাজ করেন তারা উদুরপুন্ডি বুড়ুর গাড়ে এখন চাপানোর চেষ্টা করছে। আমরা এই ধরনের অনেক কার্ডের 10 টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লোভ দেখানো হচ্ছে, মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো লঙ্ঘন নয় না? আমরা কোথায় কি করেছি? আমরা করি নাই। নিজেদের লোক দিয়ে এআইয়ের মাধ্যমে এই সমস্ত জিনিস তৈরি করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কিনা সেইটাও দেখতে হবে। আমরা কিন্তু ওই সমস্ত চূড়াপথে জনগণের যে ভোটের বৈধ অধিকার এবং পাওয়ার, এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি, একদম ঘৃণা করি সুস্পষ্টভাবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজ জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে যারা অবদান রাখবে এমন প্রার্থীকেই বিজয়ে এগিয়ে রাখতে চায় বরিশালের নতুন ভোটাররা। দিনের ভোট আর রাতে নয়, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চায় এ প্রজন্ম। প্রশাসন বলছে, ইতিমধ্যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বরিশালে। আসাদ চৌধুরী ক্যামেরায় নতুন ভোটারদের না বলা কথা তুলে ধরছেন পারভেজ রাসেল। গণঅভ্যুত্থানের পরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল নানান জল্পনা কল্পনা। অবশেষে দিন যত গড়াচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে নির্বাচনী আমেজ। বহু বছর ভোট দিতে না পারা তরুণ প্রজন্ম তাই মেলাচ্ছে নতুন সমীকরণ। দক্ষিণের জনপদ বরিশালে 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থী প্রতীক নিয়ে নেমেছে নির্বাচনী মাঠে। ভোটারদের সামনে তুলে ধরছেন উন্নয়নের ফুলঝুরি। 6 আসনে মোট ভোটার সংখ্যা 22,84,946 জন। আমাদের সবারই একটা প্রত্যাশা হচ্ছে যে আমরা সবাই নিজের ভোট সুষ্ঠু পরিবেশে সুন্দর ওয়েতে আমরা দিতে পারবো। আমরা অবশ্যই চাইবো যে যেই মানুষটা আমার জেলায় পরিবর্তন আনতে পারবে, আমার মহানগরে পরিবর্তন আনবে, আমার শহরে পরিবর্তন আনবে, তিনি যেন জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হন এবং কাজবাজ করেন। নির্বাচনকে সামনে রেখে 6টি আসনে নড়েচড়ে বসেছে 1,55,001 জন নতুন ভোটার। তারা বলছেন, নতুন বাংলাদেশে যারা তরুণদের নিয়ে ভাববে, করবে উন্নয়ন, নিজ জেলায় বাড়াবে কর্মসংস্থান, তাদেরকেই পরাবে বিজয় মুকুট। যেটা হলো এমন একজনকে বেছে নিব যে আমাদের তরুণদের জন্য কাজ করবে। দেশের শিক্ষা খাত নিয়ে, চিকিৎসা নিয়ে, বেকারদের নিয়ে এবং এই তরুণ প্রজন্মকে নিয়ে ভাববে। তারা বিশ্বাস করে আর ফিরবে না পুরনো রূপ, স্বৈরাচারী কায়দায় কেন্দ্র দখল বা ভোট জালিয়াতি। সকল দলের অংশগ্রহণই হবে এ নির্বাচন। এবার আমার প্রথম ভোটার হয়েছি, প্রথমবার ভোট দিব, দেশকে ভালো একটা পর্যায়ে দেখতে চাচ্ছি। ভোটার, আমি প্রথম ভোট দিব, আমার ভোট আমার কণ্ঠস্বর। এমন দলকেই আমরা বেছে নিতে চাই যারা তরুণদের জন্য চিন্তা করছে। ইতিমধ্যে বরিশালে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান নগর পুলিশ কমিশনার। আমাদের এখানে কেন্দ্র আছে মেট্রোপলিটনের মধ্যে 199টা, আর এর মধ্যে হলো ঝুঁকিপূর্ণ আছে 22টা।
আর অন্যগুলো নর্মাল। তো যেটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে আমরা একটু ফোর্স বেশি দিব, 4 জন করে দিব মেট্রোপলিটনের মধ্যে, আর অন্যগুলোতে 3 জন করে দিব। যাচাই বাছাই শেষে ভোটের মাঠে প্রার্থীরা। নতুন ভোটাররা বলছে তরুণ প্রজন্মের জন্য যারা কাজ করবে এবং নিজ জেলায় কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করবে এমন প্রার্থীকেই তারা এগিয়ে রাখবেন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। দর্শক, সকল রাজনৈতিক নেতাদের মতো জামায়াতের আমির নির্বাচনী প্রচারণায় নেমেছেন আজ সকাল থেকে। তিনি রয়েছেন রংপুরে। আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসানের সঙ্গে আমরা যুক্ত হব, জেনে নেওয়ার চেষ্টা করব। তিনি যাচ্ছেন রংপুরে, আমরা মাহমুদুল হাসানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। রয়েছেন রংপুরে, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব সার্বিক পরিস্থিতি। মাহমুদুল, আপনি তো রংপুরে রয়েছেন, তো আমরা যতদূর জেনেছি যে আজ নির্বাচনী প্রচারণায় রংপুর যাচ্ছেন জামায়াতের আমির, তো সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নির্বাচনী প্রচারণায় সেখানকার রংপুরের পরিস্থিতি কেমন দেখছেন আপনি, এবং সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, যেমনটা আসলে জানতে চেয়েছেন যে উত্তর অঞ্চলে বিশেষ করে উত্তরবঙ্গের 4টি জেলা সফরে কিন্তু আজকে আসবেন যে জামাতের আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি কিন্তু আসলে তার যে নির্বাচনী প্রচারণা এবং বিভিন্ন জনসভায় কিন্তু তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে আজকে তিনি সকাল 11টায় পঞ্চগড়ে হেলিকপ্টার যোগে এসে সেখানে সকাল 11টায় তিনি একটি জনসভায়, জামায়াতের আয়োজনে একটি জনসভায় সেখানে তিনি বক্তব্য রাখবেন। কারণটা হলো যে এরপরে সময়সূচিটা যদি আপনাকে জানিয়ে দেয়, এরপরে তিনি দিনাজপুরে বেলা 2টায়, এরপরে বিকেল 4টায় ঠাকুরগাঁয়ে রয়েছে, এরপরে সন্ধ্যার পরে কিন্তু বিভাগীয় শহর রংপুরে কিন্তু জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে। সেখানে কিন্তু আসলে তার যে নেতাকর্মী এবং বিশেষ করে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিন্তু এই জনসভায় যোগদান করে কিন্তু তার যে বক্তব্য এবং নির্বাচনী যে ইস্তেহার সেটি কিন্তু তিনি এই জনসভাগুলো থেকে কিন্তু আসলে বক্তব্য রাখবেন। তবে আমি এই মুহূর্তে রয়েছি রংপুর যে পাবলিক লাইব্রেরি মাঠ রয়েছে এবং এই শহীদ মিনার পাদদেশেই রংপুর বিভাগীয় যে জামায়াতের, অর্থাৎ বিশেষ করে রংপুর জেলা এবং মহানগর জামায়াতের আয়োজনে যে আজকের এই জনসভায় তিনি সন্ধ্যার পরে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখছি যে এই যে মঞ্চের যে কাজ এবং যা কাজবাজ সেটি কিন্তু প্রায় শেষের পথে। এবং আমি বলে রাখি যে নাদিয়া, রংপুরে যেহেতু এই রংপুর, আমি যদি বলি যে রংপুরে 6টি সংসদীয় যে আসন রয়েছে সেখানে গতকাল থেকে যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু চলছে এবং এই প্রচারণার অংশ হিসেবে আমরা দেখছি যে প্রার্থীরা তাদের যে ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং ভোটারদের আরও উজ্জীবিত করতে, এবং এই যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে আসলে এই নির্বাচনে কী ধরনের ইস্তেহার থাকবে, তারা ভোটে জয়ী হলে এ দেশের মানুষের জন্য কী ধরনের কাজ করবে, সেই কথাগুলো কিন্তু আমরা আসলে এখান থেকে বার্তা দেবেন জামাতের সম্মানিত আমির। আমরা একটু কথা বলতে চাই, যেখানে ইসলামী ছাত্র শিবিরের একজন রয়েছেন, যে আমরা লাইভে রয়েছি। আমরা আসলে আজকের এই মহানগর শিবিরের সভাপতি রয়েছেন আমাদের সাথে, আমরা একটু কথা বলতে চাই যে এই যে জামাতের আমির উত্তরবঙ্গে কিন্তু তিনি সফরে আসছেন আজকে এবং পঞ্চগড় দিয়ে তিনি শুরু করবেন, এরপরে কিন্তু সন্ধ্যায় এই বিভাগীয় শহর রংপুরে আসবেন। আসলে এই তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা কতটা উজ্জীবিত এবং এই জনসভা থেকে কি ধরনের বার্তা দিতে পারে জামাত? দেখুন, আসলে সারা বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে পরিবর্তনের পক্ষে তারা কাজ করছে। আমরা বিগত দিনে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সেটার প্রমাণ পেয়েছি। আর সারা বাংলাদেশের মানুষ জানে যে উত্তরবঙ্গ বাংলাদেশ জামাত ইসলামীর একটা উর্বর জায়গা। সেখানে আমির জামাতের সফরের মাধ্যমে শুরু হচ্ছে। নিঃসন্দেহে আমরা প্রত্যাশা করছি আমির জামাত তার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্য যে পদক্ষেপগুলো এবং আগামীর বাংলাদেশ করার জন্য আমরা দেখছি যে বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় এসেছে বিভাজনের রাজনীতি করেছে, আমরা প্রত্যাশা করছি তার বক্তব্যের মাধ্যমে সেগুলাই উঠে আসবে এবং তার এই আশার আগমনে রংপুরের আপামর ছাত্র জনতা, সাধারণ মানুষ সকলে উজ্জীবিত এবং ইনশাআল্লাহ সকলে দাঁড়িপাল্লার পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে এবং অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে তারা কাজ করবে ইনশাআল্লাহ। এই যে আমরা দেখছি যে
এই রংপুরে 6টি সংসদীয় আসন একসময় জাতীয় পার্টির প্রভাব ছিল, এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সেগুলো দখলে নেয়। এবারে আসলে এই নির্বাচনে জামাত কি সেই জায়গাগুলোতে হানা দিতে কতটা প্রস্তুত এবং ভোটাররা আসলে কতটা মুখিয়ে আছে যে আগামীর 12 তারিখে আসলে এই জয়টা কোথায় গিয়ে দাঁড়াবে বা কেমন প্রত্যাশা করছেন? দেখুন, জাতীয় পার্টির এই অতীতের এটা একেবারে ইতিহাস হয়ে গেছে। আমরা বিগত কয়েক বছরে তো কয়েকটা সেশনে তো আসলে ভোট হয়নি, সিলেকশন হয়েছে। তো সে জায়গা থেকে নতুন করে আর যাচাই বাছাইয়ের সুযোগ হয়নি। একটা সময় ছিল তাদের কিন্তু পরবর্তীতে তাদের কর্মকাণ্ডের কারণে, দেশ বিরোধী কার্যক্রমের কারণে তারা ইতিমধ্যে জনগণের অন্তর থেকে মুছে গেছে, আওয়ামী লীগ সরে গিয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ এখন জামাতের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে এবং 10 দলীয় যে ঐক্যবদ্ধ জোট আছে সেই জোটের পক্ষেই, জুলাইয়ের পক্ষের শক্তির পক্ষেই কাজ করবে এবং সবাই উদ্গ্রীব হয়ে আছে ভোটের জন্য এবং ইনশাল্লাহ সেটা সারা বাংলাদেশের মানুষ রংপুর অঞ্চলের বিশেষ করে ফলাফল দেখতে পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটা আসলে শুনছিলেন যে রংপুর মহানগর ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি রয়েছেন তিনি যেটি বলছেন যে এই যে রংপুর যে সংসদীয় যে 6টি আসনে এবারের মানুষ কিন্তু বিশেষ করে এবারের ভোটাররা বিগত সময়ের যে ভোট ছিল সেটি তিনি যেটি বলতে চেয়েছেন সেটি কিন্তু সিলেকশনের মাধ্যমে কিন্তু আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এবারের মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে আগামী 12 তারিখ তাদের যে পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং সংসদীয় যে 6টি আসনে তাদের যে প্রার্থী রয়েছে জামাতের মনোনীত প্রার্থী তারা বিপুল ভোটে কিন্তু জয়লাভ করবেন, এমনটাই কিন্তু তিনি বলছিলেন। এবং সর্বোপরি বলে রাখি যে যেহেতু সকাল 11টায় পঞ্চগড়ে তিনি হেলিকপ্টার যোগে নামবেন, এরপরে সেখানে জনসভায় যোগ দেবেন, এরপরে বাদজুমা সেখানে যে দিনাজপুরের গোরে শহীদ যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে তিনি কিন্তু বেলা 2টায় সেখানে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপরে বিকাল 4টায় ঠাকুরগাঁয়ে, এরপরে যদি বলি যে সন্ধ্যার পরে রংপুর বিভাগীয় শহরে এখানে রংপুর যে পাবলিক লাইব্রেরি মাঠ আছে এই মাঠেই কিন্তু তিনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপরে রংপুরে রাত্রি যাপন করবেন সকাল 10টা নাগাদ। আমরা যেটি জেনেছি যে রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে যাবেন আগামীকাল সকাল 10টায়। এরপরে কিন্তু তিনি যে গাইবান্ধার পলাশবাড়ি রয়েছে সেখানে তিনি জামাতের আয়োজিত যে জনসভায় সেখানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এই যে তার উত্তর অঞ্চলের সফর, এই সফরে মুখিয়ে এবং উজ্জীবিত কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে যারা জামাতের ভোটার রয়েছেন এবং জামাতের কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এই যে জামাতের আমিরের এই মানে আশাকে কেন্দ্র করে, তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু পুরো উত্তর অঞ্চল কিন্তু আসলে একেবারে উজ্জীবিত যে আমিরে জামাত আসলে যে ধরনের দিক নির্দেশনা দেবেন, ভোটারদের কি ধরনের ইস্তেহার তিনি নির্বাচনে প্রদান করবেন সেই কথাগুলো শোনার অপেক্ষায় কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু রয়েছেন। এবং আমরা আসলে পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো বা আমরা জানাতে পারবো যে রংপুর অঞ্চল অর্থাৎ বিশেষ করে উত্তরবঙ্গে যে সফরকে ঘিরে কি ধরনের বার্তা জামাত দিতে যাচ্ছে, আগামীর এই নির্বাচনে কি ধরনের তারা আসলে ভোট প্রার্থনা করবেন এবং নির্বাচনে জয়ী হলে তারা কি ধরনের বাংলাদেশ গড়বেন, এমন কথাগুলো কিন্তু আসলে আমরা এই জনসভাগুলো থেকেই হয়তোবা আপনাদের মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। নাদিয়া, এই ছিল আমার কাছে রংপুর থেকে এই যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমনকে ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে প্রতিনিধি মাহমুদুল হাসান। চলে যাব পরের সংবাদে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যখন ভোটের হাওয়া তখন এর ঢেউ আছড়ে পড়েছে গোপালগঞ্জেও। জেলার 3টি সংসদীয় আসনেই এখন নির্বাচনী উত্তাপ চরমে। প্রার্থীরা সাংগঠনিক তৎপরতা থেকে শুরু করে ব্যক্তিগত সংযোগ পর্যন্ত সবটুকু শক্তি ঢেলে দিয়েছেন প্রচারণায়, দিচ্ছেন সুনির্দিষ্ট অঙ্গীকার, স্বপ্ন দেখাচ্ছেন উজ্জ্বল ভবিষ্যতের। ভোটারদের প্রত্যাশা এবার আরও গভীর, আরও সুদূর প্রসারী। আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ এবং কাজী পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গন। সব দলের মনোনীত প্রার্থীরাই নেমেছেন জনসংযোগের ময়দানে, করছেন ব্যাপক লিফলেট বিতরণ, ছোট বড় উঠোন বৈঠক আর জনসভা। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে চলছে নিরবিচ্ছিন্ন জনসংযোগের মহাযজ্ঞ। একসময় আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত আসনগুলোতে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ছাড়াও আশাবাদী স্বতন্ত্ররাও। পরিচিত স্বতন্ত্র প্রার্থী যদি হয় এই কাশিয়ানী মকসুদপুরের, আমরা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেব। আমাদের প্রার্থী হচ্ছে আশরাফুল আলম শিমুল মিয়া, সে মকসুদপুরে বারবার নির্বাচিত। এই জায়গায় আওয়ামী লীগের প্রার্থী বেশি, আওয়ামী লীগকে হারাইয়ে শিমুল মিয়া এত ভোট পাইছে তা বলার মতন না। উনি ভোট প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি এমনই একজন লোক, কর্মী বান্ধব লোক এবং এই গোপালগঞ্জের উন্নয়নের সারথি।
ভোটাররা এবার অনেক বেশি সতর্ক, অনেক বেশি চিন্তাশীল। তাদের চাওয়া এবার কোনো লোক দেখানো প্রতিশ্রুতি নয়, বরং একজন দেশপ্রেমিক, নির্লোভ ও মানবদরদী নেতাকেই বেছে নেবেন। যে কোনো মানুষ যে কোনো সময় রাত 12টা 1টার সময় তার জন্য আমার জন্য দরজা খোলা। যে প্রার্থী নির্বাচন করতেছে তারা তাদের পছন্দের প্রার্থীরা ভোট দেবে। এখানের মানুষ একটা সময় ভোট দিতে কেন্দ্রে যাওয়া লাগে নাই, তাদের নির্দিষ্ট একটা প্রতীক ছিল, ওই প্রতীকই তারা ভোট জোর করে নিয়ে এনেছে। ইতিমধ্যে জামাত ইসলামীর পাশাপাশি বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণফোরাম সহ বেশ কয়েকটি দলের প্রার্থী ঘোষণা করে মাঠ চষে বেড়াচ্ছেন। আমরা বিশ্বাস করি যে নির্বাচনটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে। আমরা সবসময় বিশ্বাস করে এসেছি, দেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমাদের জনশক্তিরা কাজ করছে। এই গোপালগঞ্জ 3 আসনের প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের হাত পাখার দাওয়াত পৌঁছে গিয়েছে। জেলার 3টি আসনে মোট ভোটার রয়েছে 10,79,159 জন, যার মধ্যে 5,48,060 জন পুরুষ, 5,31,094 জন নারী এবং তৃতীয় লিঙ্গের ও প্রবাসী ভোট। আপনারা কেউ সাহস হারাবেন না, আপনারা কেউ ধৈর্য হারাবেন না, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমরা সঠিক ট্র্যাকেই আছি, ইনশাআল্লাহ আমরা একসাথে থাকবো, একসাথে কাজ করব। এবারে গোপালগঞ্জে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। সেই ইলেকশনে সাধারণ যারা ভোটার তারা তাদের ভোট প্রয়োগ করবে, আর সাধারণ ভোটারদের কাছে আমি ডোর টু ডোর যাচ্ছি। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। পবিত্র রমজান শুরুর প্রায় 1 মাস আগেই নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। আমদানি বাড়লেও গত 1 সপ্তাহের ব্যবধানে সয়াবিন, পাম অয়েল, চিনি, ডাল, ছোলা এবং আদার দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলেছেন, এবার রমজান উপলক্ষে গত বছরের একই সময়ের তুলনায় কোনো পণ্য প্রায় দ্বিগুণ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বর এবং অক্টোবরে পণ্য আমদানির জন্য যে ঋণপত্র খোলা হয়েছিল, এরই মধ্যে সেসব পণ্য আসতে শুরু করেছে। দর্শক, এই মুহূর্তে বাজার দরে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মিফতা গালিব। যুক্ত হচ্ছি তার সাথে আমরা। গালিব, পবিত্র রমজান শুরুর আগে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন।
গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী হাতিপুর বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিফতাক আলী। ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এবার হয়েছে ব্যাপক সরিষা চাষ। দিগন্তে মিশে যাওয়া মাঠে যতদূর চোখ যায় যেন হলুদ চাদরে মোড়া। নয়নাভিরাম এই দৃশ্য যেমন মুগ্ধ করছে দর্শনার্থীদের, তেমনি বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ সারওয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া মাঠ জুড়ে হলুদের গালিচা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গ্রাম বাংলা এখন সরিষার হলুদ ফুলে সেজেছে অপরূপ রূপে। বাতাসে ভেসে আসছে ফুলের মৌ মৌ গন্ধ, চারপাশে মৌমাছির গুঞ্জন আর পাখপাখালির কলকাকলিতে মুখর প্রকৃতি। ভাঙ্গা উপজেলা সরিষা চাষের জন্য অত্যন্ত উপযোগী এলাকা। সহজে চাষযোগ্য হওয়ায় ভোজ্য তেলের চাহিদা ও বাজার মূল্য ভালো থাকায় কৃষকেরা এবছর ব্যাপকভাবে সরিষার আবাদ করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম বাড়ায় কিছু কৃষক পেঁয়াজ চাষে ঝুঁকেছেন। আমার এই জমিতে ধান ছিল, ধানের ভিতরে আমি সরিষা চাষ করছি। আড়াটা বীজ সেচ দেওয়ার পরে এখন যে ফুল আইছে, যদি আড়াটা সেচ লাগে আমরা আড়াটা সেচ দিব। যখন ফুল ঝরে যায় সেই সময় প্রতি লিটার পানিতে 2 গ্রাম সোলভার বোন মিশিয়ে একটা স্প্রে করতে হবে। শস্যের দাম আছে, বাজার মূল্য ভালো আছে, আশা করি আমরা মোটামুটি ভালো লাভবান হব। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ভাঙ্গা উপজেলায় প্রায় 1410 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে বাড়ি 14 জাতের সরিষার আবাদ বেশি হলেও বাড়ি 17, বাড়ি 18, বাড়ি 20 এবং বিনা 9, 11 ও 13 জাতের সরিষাও চাষ হয়েছে। তো আমরা যদি বাড়ি সরিষা 18 ভাঙ্গা সহ সারা বাংলাদেশে চাষ করতে পারি, তাহলে সরিষার যে তেলের যে কোয়ালিটি তেল, এটা আমরা জনগণকে সাপ্লাই দিতে পারবো, পাশাপাশি আমাদের উৎপাদনও অনেক বৃদ্ধি পাবে। অনুকূল আবহাওয়া, কৃষি বিভাগের প্রণোদনা ও নিয়মিত পরিচর্যার কারণে এবছর ভাঙ্গায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকেরা। সরিষা চাষের মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।